হ্যালো এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। আশা করি আমার ক্লাস 12-এর সমস্ত স্টুডেন্টরা সবাই খুব ভালো আছো। তো লক্ষ্য করো, ক্লাস 12-এ কিন্তু তোমাদের নিউট্রিশনের আশা করি তোমরা সবাই জানো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু সামনেই চলে এসেছে, যেটা কিন্তু সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক করে কিন্তু সম্পন্ন হবে। এবং এখানে আমি পুষ্টিবিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং পরবর্তীকালে তোমাদের লেসন নাম্বার 1 নিয়ে দেখতেই পাচ্ছ বেশ কিছু এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি নিয়ে চলে এসেছি, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বাছাই করা আছে সেগুলো কিন্তু তার আগে আমি কি সিলেবাস ছোট্ট করে আলোচনা করতে চাই। দেখো, তোমাদের এখানে কিন্তু টোটাল 3খানা চ্যাপ্টার পরীক্ষা রয়েছে। একটা হলো পরিপাক ও শোষণের পুষ্টিগত পর্যায়, আর একটা হলো দেখো বিপাকের পুষ্টিগত পর্যায়, আর আরেকটা চ্যাপ্টার হলো খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধিগত সমস্যা। লক্ষ্য করবে তোমাদের এখানে কিন্তু এই যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, এখান থেকে টোটাল 12খানা এমসিকিউ প্রশ্ন আসবে। এখানে যে বিপাকের পুষ্টিগত পর্যায়ে সেকেন্ড চ্যাপ্টার, সেখান থেকে টোটাল 13খানা প্রশ্ন আসবে। এবং লাস্ট যে চ্যাপ্টার রয়েছে তোমাদের ইউনিট 3, সেখান থেকে কিন্তু তোমাদের 10খানা এমসিকিউ প্রশ্ন আসবে। এবং আশা করি তোমরা সবাই জানো যে প্রত্যেকটা প্রশ্নে এমসিকিউ মানে 4খানা অপশান দেওয়া থাকবে, এবং সেখানে তোমাদের ওএমআর সিটে কিন্তু সঠিক উত্তরে কিন্তু তোমাদের ফিল করতে হবে। তো সেখানে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমি প্রত্যেকটা জিনিস সংজ্ঞা অনুসারে প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বোঝাবো, এবং তার সঙ্গে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যা যা ইম্পর্টেন্ট আছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যেটা লক্ষ্য করতে হবে, দেখো আমি এখানে লেসন নাম্বার 1 পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব পদার্থবিদ্যার ভূমিকা, এই চ্যাপ্টার 1টা পুরোটা কমপ্লিট করাবো। তো সবাই চোখ রাখো এবং খাতা বই নিয়ে নোট ডাউন করতে শুরু করে দাও। এখানে আমি 7টা বই করেছি, ধীরে ধীরে 7টা ছায়া প্রান্তিক প্রত্যেকটা বই থেকে কিন্তু আমি সলিউশন করে দেবো, কোনো চিন্তার করার নেই। তো ফার্স্ট যে কোশ্চেন যেটা দেখো, উৎসেচক বা এনজাইম। এখান থেকে যেটা মানুষের যেটা তোমাদের সকলের মনে রাখতে হবে, সেটা হচ্ছে মানুষ অর্থাৎ শুধুমাত্র মানব জীবন নয়, সকল প্রকার যত সজীব কোষ রয়েছে, মানে যত কটা জীবদেহ রয়েছে, সমস্ত জীবদেহে কিন্তু প্রোটিনধর্মী এক ধরনের জৈব অনুঘটক রয়েছে, আর একেই কিন্তু উৎসেচক বা এনজাইম কিন্তু বলা হয়। জৈব অনুঘটক কেন না, হচ্ছে জীবদেহে যেহেতু অনুঘটকটা বর্তমান রয়েছে তার জন্য। আচ্ছা, অনুঘটকের কাজটাকে ছোট করে বলে দিই। অনুঘটক হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে, সেটা মানবদেহ হোক বা যে কোনো জীবদেহ হোক, সেটাকে কিন্তু ত্বরান্বিত করতে মানে স্পিডে করতে, তাড়াতাড়ি করতে হেল্প করে। এটা হচ্ছে অনুঘটকের প্রধান কাজ, যেটা এখানে মানবদেহে বা জীবদেহে কিন্তু উৎসেচক বা এনজাইম কিন্তু কর্মসম্পাদন করে। এবং উৎসেচক বা এনজাইমের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে গিয়ে যে তারা কিন্তু বিক্রিয়া শেষে কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকে, মানে তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, জীববিদ্যার জীব রসায়নের যে শাখাতে আমরা এই উৎসেচকের বিষয়ে কিন্তু ডিটেলসে পড়াশোনা করি, তা কিন্তু বলা হয় উৎসেচক বিদ্যা। এরপর দেখো, ইনফোপিডিয়া থেকে যে পার্টসগুলো কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট, সেগুলো একটু দাগ দিয়ে নাও। যেমন ধরো, প্রথমে যে এনজাইম শব্দটি প্রথম কে প্রবর্তন করেন বিজ্ঞানী কুহনে, এবং সালতি অবশ্যই দেখে রাখবে। এনজাইম শব্দটি কোন দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত? দেখো, এন কথার অর্থ হলো ইন অর্থাৎ মধ্যে, এবং জাইম কথার অর্থ হলো ইস্ট, অর্থাৎ সম্পূর্ণ এনজাইম কথার অর্থ হলো ইনসাইড দ্য ইস্ট অর্থাৎ ইস্টের মধ্যে। এরপর দেখো যে বিজ্ঞানী এডওয়ার্ড বুচার কিন্তু সর্বপ্রথম ইস্ট কোস্ট থেকে জাইমেজ নামক এক ধরনের উৎসেচক কিন্তু পৃথক করেছিলেন। এই জাইমেজ উৎসেচকটা কিন্তু কি কে প্রথম আবিষ্কার করেছিলেন, পৃথক করেছিলেন, সেটা দেখে রাখবে। এছাড়া দেখো, বিজ্ঞানী জে.বি. সামনার কিন্তু প্রথম ইউরিজ উৎসেচকে কেলাসিত করেন, এবং উৎসেচকে কিন্তু প্রোটিন কিন্তু ধর্মী প্রকৃতির হয়ে থাকে। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন জন্য একটু গুরুত্বপূর্ণ আছে, দাগ দিয়ে নেবে। নেক্সট লক্ষ্য করো, এখানে উৎসেচককে জৈব অনুঘটক কেন বলা সেটা আমি বলে দিয়েছি, এবং এটা আমাদের শরীরেতে বেসিক্যালি কী করে, শারীরিক যে সামাবস্থা সেটাকে বজায় রাখতে কিন্তু সাহায্য করে থাকে তার জন্য। আচ্ছা, উৎসেচকের ধর্ম ফার্স্টে দেখো সুনির্দিষ্টতা, মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট এনজাইম কিন্তু নির্দিষ্ট জিনিসের উপরেই ক্রিয়া করে, যেমন অ্যামাইলেজ যেমন শ্বেতসারের উপরে ক্রিয়া করে, পেপসিন লক্ষ্য করো প্রোটিনের উপর কাজ করে, এবং লাইপেজ কিন্তু ফ্যাটের উপর ক্রিয়া করে। অনুঘটকীয় ধর্ম মানে শেষে যে এটা অপরিবর্তিত অবস্থায় থাকে, আনচেঞ্জড অবস্থায় থাকে, সেটাকে আমরা অনুঘটকীয় ধর্ম বলছি। আচ্ছা, উভমুখিতা মানে উৎসেচকের ক্রিয়া দেখো সবসময় উভমুখী হয়ে থাকে, মানে লাইপেজ উৎসেচক যেমন স্নেহ পদার্থ বা ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করতে পারে, সেমভাবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে জুড়েও কিন্তু বিপরীতে কিন্তু স্নেহ পদার্থ বা ফ্যাট কিন্তু তৈরি করতে পারে। এইটাকেই বলা হচ্ছে কি একটা উৎসেচকের কিন্তু উভমুখী ধর্ম। নেক্সট দেখো, সর্বাপেক্ষ অনুকূল তাপমাত্রা, যে সাধারণত কিন্তু প্রত্যেকটা উৎসেচকের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, যেটাকে আমরা বলি সর্বাপেক্ষ অনুকূল তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। এটা কিন্তু দেখো 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়। কেন? নিম্ন তাপমাত্রা হলে ওর হচ্ছে কার্যক্রিয়া অত্যন্ত কম হয়ে যায়, আর অধিক তাপমাত্রা হলে পর তার কিন্তু কার্যক্ষমতা কমে যায়, তার জন্য। নেক্সট দেখো, উৎসেচকের কিউটেন মান কাকে বলে? এরা অনেক
সময় সংজ্ঞা হিসেবেও কিন্তু বাছাই করে দেওয়া থাকে কিন্তু এমসিকিউতে, তো লক্ষ্য করবে। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হার কিন্তু প্রায় হচ্ছে যে 2 থেকে 3 গুণ বাড়তে কিন্তু সাহায্য করে। এটাকে বলা হয় উৎসেচকের কিউটেন মান। নেক্সট লক্ষ্য করো সর্বাপেক্ষা অনুকূল পিএইচ। বিভিন্ন উৎসেচকের বলে রাখি অনুকূল পিএইচ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন দেখো পেপসিনে কিন্তু পিএইচ লেভেল 2.2, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে আম্লিক। এবং এখানে লক্ষ্য করো ট্রিপসিনে কিন্তু পিএইচ কিন্তু হলো ক্ষারীয়, যেটা হচ্ছে পিএইচ কিন্তু 8.3। এখানে পিএইচ লেভেলের কথা বললে যেটা মাথায় রাখাতে হবে সেটা হচ্ছে পিএইচ যেটা 7 হয় সেটাকে আমরা বলি প্রসম। 7 থেকে যদি বেশি হয় মানে 8, 9, 10 করে এগোতে থাকে সেটাকে বলি ক্ষারীয়। এবং 7 থেকে যদি কমতে থাকে মানে 6, 5, 4, 3, 2, 1 করে যদি কমতে থাকে তখন সেটাকে বলি আমরা আম্লিক মাধ্যম। জানা হলো। আচ্ছা, প্রকৃতির মতো উৎসেচককে আমরা প্রোটিনধর্মী বলে থাকি। আর প্রোটিনের সঙ্গে যে অপ্রোটিন মানে উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন অংশ যুক্ত অবস্থাকে তাকে কিন্তু প্রোস্টেটিক গ্রুপ বলা হয়। এটা পরে আমি বিস্তীর্ণভাবে বোঝাবো। আচ্ছা, নেক্সট দেখো দ্রাব্যত উৎসেচক। দেখো জল, ক্রিস্টালিন অ্যালকোহল আর সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে। আচ্ছা, কোলাডীয় ধর্ম এটা আমরা আগে পড়লাম, যেটা কিন্তু প্রোটিন ধর্মী প্রকৃতির হয়ে থাকে। এছাড়া দেখো উৎপাদিত পদার্থের ঘনত্ব। জেনারেলি কী করে একটা উৎসেচক কাজ করে সেটা কিন্তু সবার প্রথমে জানতে হবে। মানে একটা উৎসেচক ফার্স্টে কী হয়, একটা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে তারপর সেখান থেকে একটা প্রোডাক্ট মানে উৎপাদিত পদার্থ তৈরি করে। এবার প্রোডাক্টের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তখন কি অনুঘটক তার কার্যকারিতা প্রচুর পরিমাণে করতে থাকবে? অতি অবশ্যই না, বিক্রিয়াটা ব্যাহত হবে, বাধা পাবে। তো তার জন্য এই বিক্রিয়াটা কিন্তু কী বলা হয়, ফিডব্যাক ইনহিবিশন। ইনহিবিট করা মানে হচ্ছে কোনো কিছুতে বাধা প্রদান করা বা হ্রাস পাওয়া, সেটাকে আমরা কি বলছি, ফিডব্যাক ইনহিবিশন। নেক্সট লক্ষ্য করো এখানে প্রতিরোধকের উপস্থিতি, অর্থাৎ প্রতিরোধক বা ইনহিবিটরটা কী এবং এখানে আবিষ্টক বা ইনডিউসারটা কী সেটা বুঝতে হবে। ইনহিবিট করা মানে হচ্ছে কোনো কিছু হতে বাধা সৃষ্টি করা, সেটা কিছুক্ষণ আগেই বললাম, ইনহিবিশন বা ইনহিবিট করা। মানে সোজা কথা বলতে গেলে উৎসেচকের কাজে যে বাধা প্রদান করছে তাকে প্রতিরোধক বা ইনহিবিটর বলা হচ্ছে। আর ইনডিউস করা মানে করতে সাহায্য করছে, বাড়াতে সাহায্য করছে। মানে এক্ষেত্রে হচ্ছে উৎসেচকের কাজকে বাড়াতে যে সাহায্য করে তাকে আমরা কি বলছি, আবিষ্টক বা ইনডিউসার। আর যে বাধা প্রদান করছে তাকে কি বলছি, প্রতিরোধক। যে প্রতিরোধ করছে তাকে আমরা কি বলছি, ইনহিবিটর। এরপর দেখো উৎসেচক আর হরমোনের পার্থক্যগুলো এখানে করে দেওয়া আছে। যেমন উৎসেচক বহিঃক্ষরা গুণ থেকে নিঃসৃত হয় এবং হরমোন কিন্তু অন্তঃক্ষরা গুণ থেকে নিঃসৃত হয়। এই মধ্যে যে পার্থক্যগুলো আছে ওগুলো কিন্তু 1 নম্বরের জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, তোমরা কিন্তু একটু লক্ষ্য করো। এরপর দেখো অজৈব অনুঘটক। দেখো কোনটাকে বলছে, যে সমস্ত পদার্থ কোনো চলমান রাসায়নিক বিক্রিয়াকে মন্দীভূত বা ত্বরান্বিত মানে সেটাকে প্রসেসটাকে স্লো করতে পারে অথবা ফাস্টও করতে পারে কিন্তু, এবং নিচে শেষ পর্যন্ত কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকে, তাকে কি বলছে, অজৈব অনুঘটক। মাথায় রাখবে এখানে উৎসেচক এবং অজৈব অনুঘটকের মধ্যে যে পার্থক্য করেছে, উৎসেচককে কিন্তু অনেকেও জৈব অনুঘটক কিন্তু বলা হয়ে থাকে। তো এইটাকে কিন্তু উৎসেচক অজৈব অনুঘটকের মধ্যে পার্থক্য যেমন বলা যায়, আবার জৈব আর অজৈব অনুঘটকের পার্থক্য হিসেবেও কিন্তু এটাকে এক্সপ্লেনেবল করা যায় কিন্তু। তো সবাই কিন্তু পার্থক্যগুলো লক্ষ্য করে রাখবে, এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। নেক্সট লক্ষ্য করো উৎসেচকের নামকরণের পদ্ধতি। দেখো প্রথম পদ্ধতি কী বলেছে না, যে বিক্রিয়ক বা সাবস্ট্রেটের উপর কাজ করে তার সাথে কি এজ যুক্ত হয়ে যায়, মানে কি লিপিডের ওপরে কাজ করে লাইপেজ, তার জন্য লিপিডের ওপর কাজ করছে লিপিড যুক্ত এজ হয়ে লাইপেজ হয়ে গেল, বুঝতে পারছি। আবার নেক্সট দেখো দ্বিতীয় পদ্ধতি কী বলছে, দেখো যে সমস্ত উৎসেচক কোনো বিক্রিয়ায় সাবস্ট্রেটের কোনো কার্যকরী গ্রুপকে স্থানান্তরিত করছে তার জন্য এটা কী বলছে, ট্রান্সফারেজ উৎসেচক। নেক্সট লক্ষ্য করো এখানে হচ্ছে কি বিপাকীয়ার উপরেতে ভাগ করে কিন্তু উৎসেচকের শ্রেণী বিভাগ রয়েছে। ফার্স্ট দেখো অক্সিডো রিডাকটেজ, মানে যে উৎসেচকে কিন্তু যৌগের চালন আর বিচরণ দুটোই কিন্তু সম্পন্ন করে তাকে বলছে কি অক্সিডো রিডাকটেজ উৎসেচক। এগুলোর সংজ্ঞার থেকেও বিশেষতভাবে কিন্তু উদাহরণগুলো কিন্তু স্পেসিফিকলি দেখে রাখবে। যেমন এখানে ফসফোগ্লিসারোজেড এবং ডিহাইড্রোজিনেজ ফসফোগ্লিসারল, যেমন এখানে লক্ষ্য করবে ফসফোগ্লিসারল ডিহাইড্রোজিনেজ কিন্তু উল্লেখযোগ্য। নেক্সট দেখো ট্রান্সফারেন্স, যে সমস্ত উৎসেচক কিন্তু দুটি সাবস্ট্রেটের মধ্যে কার্যকরী মূলক বা গ্রুপকে স্থানান্তরিত করছে, স্থানান্তরিত মানে ট্রান্সফার করছে, তার জন্য এটাকে কী বলছে, ট্রান্সফারেজ উৎসেচক, যেটাকে আমরা কী বলছি, গ্লুকোকাইনেজ, পাইরুভেট কাইনেজ, এগুলো কিন্তু এক্সাম্পল। এখানে কিন্তু এক্সাম্পলগুলোই দেখে রাখবে। নেক্সট লক্ষ্য করো হাইড্রোজেনেজ, যে সমস্ত উৎসেচক জলের উপস্থিতিতে কোনো জটিল যৌগকে ভেঙে ছোট ও সরল যৌগে পরিণত করে তাদেরকে হাইড্রোজেন উৎসেচক বলা হয়। যেমন ট্রিপসিন, ফসফেটেজ হাইড্রোলেজ।
লাইয়েজ দেখো এখানে অ্যালডোলেজ, ফিউমারেজ। আইসোমারেজ মানে কি, এটা একটু দেখে রাখবে আইসোমারেজটা কি। যে সমস্ত উৎসেচকে কিন্তু গঠনগতভাবে সেম টাইপের হয়ে থাকে সেইটাকে বলা হয় কি আইসোমারেজ উৎসেচক, যেমন কি ফসফো হেক্সো আইসোমারেজ, ম্যালাইট আইসোমারেজ ইত্যাদি। এরপর দেখো লাইগেজ, যে সমস্ত উৎসেচক এটিপি জাতীয় যৌগ থেকে শক্তি সংগ্রহ করে দুটি যৌগের মধ্যে বন্ধন সৃষ্টি করে একটি নতুন যৌগ সৃষ্টি করতে সাহায্য করে তাদেরকে লাইগেজ উৎসেচক বলা হয়, যেমন গ্লুটামেট সিনথেটেজের নাম কিন্তু উল্লেখযোগ্য। এরপর নেক্সট দেখো এখানে পাচক উৎসেচক, মানে যে উৎসেচক পাচন ক্রিয়ায় অংশগ্রহণ করছে তাকে বলছে কি পাচক উৎসেচক। দেখো শর্করা, প্রোটিন আর ফ্যাট 3 ধরনের পুষ্টিবিদ্যায় কিন্তু আমাদের নাম কিন্তু অন্তর্গত রয়েছে, তোমরা জানো। তো শর্করাকে পরিপাককারী যে সমস্ত উৎসেচক তাকে বলা হয় কিন্তু দেখো এক কথা অ্যামাইলোলাইটিক উৎসেচক। যে সমস্ত উৎসেচকগুলো প্রোটিনকে পরিপাক করে তাদেরকে বলে প্রোটিওলাইটিক, আর যে সমস্ত উৎসেচকগুলো ফ্যাটকে পরিপাকে সাহায্য করে তাদেরকে বলে লাইপোলাইটিক। এবার নামগুলো মুখস্থ করবে, যেমন অ্যামাইলোলাইটিকের মধ্যে পড়ে টায়ালিন, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ ইত্যাদি। প্রোটিওলাইটিকের মধ্যে পড়ে দেখো পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, এবং লাইপোলাইটিকের মধ্যে পড়ে লাইয়েজ। এবং এখানেতে এই পেজের এই যে ছকটা আছে এটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি স্টার মার্কসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রেখেছি। কেন? স্পেসিফিক্যালি বেশ কিছু প্রশ্ন নির্দিষ্টভাবে আসে, এখান থেকে কী করে পড়বে। দেখো ফার্স্ট অফ অল অ্যামাইলোলাইটিক উৎসেচকের নামগুলো দেখে রাখবে এবং এগুলি কোথা থেকে উৎপন্ন হয়, উৎস মানে কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেগুলো দেখে রাখবে। তারপরে সাবস্ট্রেটের নাম, কাকে ভাঙছে, সাবস্ট্রেটের নাম মানে কাকে ভাঙছে, ক্রিয়ার ফল মানে কিসে ভাঙছে, যা মানে একটা পড়ে বোঝাচ্ছে। যেমন টায়ালিন উৎসেচক, সে কোথা থেকে উৎপন্ন হয়, লালা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। সে কি করে, আমাদের জিহ্বাতে সেদ্ধ শ্বেতসারকে ভেঙে সেটাকে কিন্তু মল্টোজে কনভার্ট করতে সাহায্য করে। আবার দেখো আরেকটা রয়েছে মল্টোজ, সেটাও কিন্তু আমাদের লালা গ্রন্থিতেই অবস্থান করে আছে, এছাড়া অগ্নাশয় ও আন্ত্রিক গ্রন্থিতে অবস্থান করে। এরা কি করে, এই যে মল্টোজটা তৈরি হলো এই মল্টোজটাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করতে সাহায্য করে। বলতে পারলাম এইভাবে কিন্তু প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক প্রতিটি কিন্তু আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে। আমাদের লাইপোলাইটিক এটা আমি তোমাদের পড়ে শোনালাম যে লাইপেজ উৎসেচক কিন্তু ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে কিন্তু ভাঙছে। তো এইগুলো কিন্তু লক্ষণীয়, এবং এর মধ্যে এগুলো একটু ইম্পর্টেন্ট, যেমন লালা গ্রন্থিতে উপস্থিত অ্যামাইলাইটেড উৎসেচকের নাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। প্রোটিওলাইটিকের মধ্যে দেখো পাক গ্রন্থিতে পাকস্থলীতে কোন দুটি প্রোটিওলাইটিক উৎসেচক অবস্থান করে, বা অগ্নাশয়ের মধ্যে কে থাকে, ট্রিপসিন। বা আন্তরিক গ্রন্থি অর্থাৎ হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তে কোন কোন প্রোটিওলাইটিক উৎসেচক থাকে, ইরিপসিন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর লাইপেজের ক্ষেত্রে যে লাইপেজ হচ্ছে কোন কোন গ্রন্থিতে থাকে এবং কাকে কোনটাতে ভাঙছে, এইটার জন্য কিন্তু এই ছকটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু অতি মনোযোগ সহকারে পড়বে। নেক্সট দেখো চেক পয়েন্টস আমি সলভ করে দিচ্ছি। উৎসেচক হলো জৈব অনুঘটক। উৎসেচক মূলত প্রোটিনধর্মী। দুটি শর্করা পরিপাককারী উৎসেচকের নাম হলো টায়ালিন ও মল্টোজ। নেক্সট দেখো উৎসেচকের গঠনগত শ্রেণীবিন্যাস। সেখানে লক্ষ্য করে দুটো রয়েছে, একটা সরল উৎসেচক এবং আরেকটা যৌগিক উৎসেচক, যেটাকে আমরা কি বলি হলো এনজাইম। তো সরল উৎসেচক কোনটা, যে সমস্ত উৎসেচক শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে কি সরল উৎসেচক, যেমন প্রোটিয়েজ, অ্যামাইলেজ ইত্যাদি। এছাড়া একটা কী রয়েছে দেখো হলো এনজাইম। হলো এনজাইম কিন্তু একটা প্রোটিন অংশ এবং আরেকটি অপ্রোটিন অংশ দ্বারা গঠিত। লক্ষ্য করবে হলো এনজাইম কিন্তু বেসিক্যালি অ্যাপো এনজাইম এবং প্রসিডি গ্রুপ দ্বারা বা ফ্যাক্টর দ্বারা তৈরি হয়ে থাকে, যেখানে অ্যাপো এনজাইম কিন্তু হলো একটা প্রোটিনযুক্ত অংশ, আর প্রসিডি গ্রুপ বা ফ্যাক্টর এটা কিন্তু একটা অপ্রোটিনযুক্ত অংশ, এটা কিন্তু মনে রাখতে হবে। আর হলো এনজাইম যে অ্যাপো এনজাইম এবং প্রসিডি গ্রুপ দিয়ে তৈরি হয়ে থাকে সেটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। নেক্সট লক্ষ্য করো এরপরে যে কো এনজাইম, এরা কিন্তু হলো কি না এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে এরা কি করে এনজাইমের অনুঘটন প্রক্রিয়াটাকে সক্রিয়তা প্রদর্শন করতে সাহায্য করে। তো এটাকে কি বলা হয় কো এনজাইম, এটা মাথায় রাখতে হবে। এখানে দেখো কো এনজাইম কিন্তু বিভিন্ন ভিটামিন উপলক্ষে কিন্তু কো এনজাইম কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন ধরো রাইবোফ্লাভিন যে ভিটামিন তার কিন্তু কো এনজাইমের নাম হলো এফএডি অর্থাৎ হাইড্রোজেন স্থানান্তরকারী। আবার লক্ষ্য করো থায়ামিন, সেই ভিটামিনের কিন্তু কোএনজাইমের নাম হলো থায়ামিন পাইরোফসফেট। লক্ষ্য করবে ভিটামিনের নামের সঙ্গে কিন্তু কোএনজাইমের নামে কিন্তু কিছু কিছু জায়গায় মিল থাকে, তো সেইখান থেকে আমার মুখস্থ করতে সুবিধা হবে। নেক্সট লক্ষ্য করো কোফ্যাক্টর আমি দেখো এখানেই পড়েছিলাম। কোফ্যাক্টর কিন্তু একটা অপ্রোটিনযুক্ত অংশ, সেটা তোমাদের এক্ষুনি পড়িয়েছিলাম, যেটা কিন্তু আমাদের উৎসেচকের সঙ্গে যুক্ত এবং অপ্রোটিন একটি উৎস, যেটা কিন্তু ধাতব আয়ন বা নন প্রোটিন একটি বা অপ্রোটিন একটি অজৈব উৎস।
সেটাও কিন্তু বিভিন্ন এনজাইমের ক্ষেত্রে বিভিন্ন কোফ্যাক্টর থাকে। এর মধ্যে কিন্তু আর্জিনেজ এনজাইমের ক্ষেত্রে যে কোফ্যাক্টর হিসেবে ম্যাঙ্গানিজ ইউজ হয়ে থাকে Mn2+, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট লক্ষ্য করো এখানে কি রয়েছে, কোএনজাইম এবং প্রস্থেটিক গ্রুপ। এখানে কোএনজাইম এবং প্রস্থেটিক গ্রুপের যে ব্যাপারটা আমি এখানে বোঝালাম, সেই কোএনজাইম এবং প্রস্থেটিক গ্রুপে কিন্তু দেখো পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে লক্ষ্য করবে প্রস্থেটিক গ্রুপকে কিন্তু আমরা কোফ্যাক্টর হিসেবেও কিন্তু ভাবতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি, পার্থক্যটা অল্প করে দেখে রাখবে। নেক্সট লক্ষ্য করো এখানে অ্যাপো এনজাইম এবং হলো এনজাইমের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কিন্তু হলো এনজাইমকে যে অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর যুক্ত করে যে হলো এনজাইম পাওয়া যায় সেটা কিন্তু পড়েছি, যেখানে কিন্তু অ্যাপো এনজাইম কিন্তু একটা প্রোটিনযুক্ত অংশ হিসেবে কিন্তু কাজ করছে। অ্যাপো এনজাইম এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আর কোফ্যাক্টর কিন্তু একটা অপ্রোটিন অংশ হিসেবে কিন্তু কাজ করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট লক্ষ্য করো পেজ নাম্বার 8-এ অ্যালোস্টেরিক এনজাইম, অর্থাৎ যে এনজাইমের কিন্তু স্বাভাবিক ক্রিয়াকেন্দ্র অর্থাৎ অ্যাক্টিভ সাইট ছাড়াও কিন্তু আরও একটি কিন্তু অ্যালোস্টেরিক সাইট থাকে, তাই কিন্তু বলা হয় কি অ্যালোস্টেরিক এনজাইম, যেমন কি থ্রিওনিন ডিহাইড্রোজেনেজ। নেক্সট দেখো এরপরে কি রয়েছে, কোভ্যালেন্টলি মডুলেটেড এনজাইম। এটা কি বলছে দেখো, কিছু কিছু এনজাইম থাকে যাদের সক্রিয় তাদের গঠনগুলির সমযোজী পরিবর্তনের ফলে কিন্তু গঠিত হয়ে থাকে, তাকে বলা হয় কি কোভ্যালেন্টলি মডুলেটেড এনজাইম। এটাই শুধুমাত্র উদাহরণটাই মনে রাখবে, যেটা হলো কি গ্লাইকোজেন ফসফোরাইলেজ। এরপর দেখো অ্যাপো এনজাইম এবং কোএনজাইমের যে পার্থক্য, এর মধ্যে পার্থক্যর ক্ষেত্রে কোনটা প্রোটিন অংশ এবং কোনটা অপ্রোটিন অংশ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট দেখো এখানে ইনফোপিডিয়া থেকে ধাতব আয়ন এবং কোষ সাবস্ট্রেট হিসেবে কি কি কাজ করছে উদাহরণগুলো কিন্তু অতি অবশ্যই এখানে দেখে রাখবে। নেক্সট দেখো উৎসেচকের বিশেষ শ্রেণীবিভাগ, প্রো এনজাইম, অ্যান্টি এনজাইম, আইসো এনজাইম। এগুলোর মধ্যে কিন্তু বেসিক্যালি প্রো এনজাইম কাকে বলে না, যে পূর্ব অবস্থা থেকে উৎসেচকটা তৈরি হচ্ছে সেটাকে বলছি প্রো এনজাইম। যেমন দেখো পেপসিনোজেন, পেপসিক উৎসেচকের থেকে তৈরি হচ্ছে, তার জন্য এটা কি হলো প্রো এনজাইম। এবার ট্রিপসিনোজেন, এটা ট্রিপসিন থেকে তৈরি হচ্ছে, তাই এটা কিন্তু হয়ে গেল কি প্রো এনজাইম, লক্ষ্য করা গেল। নেক্সট দেখো অ্যান্টি এনজাইম, মানে যে সমস্ত পদার্থ উৎসেচকের ক্রিয়াকে বিনষ্ট করছে। কি করে বুঝবো অ্যান্টি, অ্যান্টি মানেই যে বিপরীত কাজ করছে, নষ্ট করছে, তাকেই বলা হচ্ছে তার জন্য কি অ্যান্টি এনজাইম। আর নেক্সট লক্ষ্য করো আইসোজাইম বা আইসো এনজাইম, এগুলোর কি না গঠনগতভাবে কিন্তু এরা একই ধরনের হলেও এরা কিন্তু কার্যগতভাবে ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, তাই কি বলা হচ্ছে আইসোজাইম। যেমন দেখো উদাহরণটা দেখে রাখবে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বা এলডিএইচ কিন্তু পাইরুভিক, যেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করে। এরা কিন্তু উৎসেচকের 5টি আইসোজাইম রয়েছে, LD1, LDH2, LDH3, LDH4, LDH5, এইভাবে। নেক্সট দেখো অ্যাপো এনজাইম, অ্যালো এনজাইম। এই অ্যালো এনজাইমে কিন্তু বেশ কিছু ভাগ কিন্তু রয়েছে, যেমন দেখো রাইবোজাইম, যেটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ রাইবোজাইম কিন্তু আরএনএতে কিন্তু লক্ষ্য করা যায়, যে সমস্ত আরএনএ কিন্তু উৎসেচকের মতো কাজ করে তাকে কিন্তু রাইবোজাইম বলা হয়। এটা কিন্তু আমরা সবাই জানি, আরএনএ মডেলে কিন্তু আমরা পড়া করেছি। এই যে দেখো এন্ডো এনজাইম, এক্সো এনজাইম, এগুলো কিন্তু সব পরে লক্ষ্য করা যায়। নাম শুনে বুঝতে পারছো, এন্ডো মানে যেটা কোষের মধ্যে ক্রিয়া করছে, আর এক্স মানে যেটা কোষের বাইরে ক্রিয়া করছে, সেটাকে বলা হচ্ছে কি এন্ডো এনজাইম আর এক্সো এনজাইম। নেক্সট লক্ষ্য করো নিয়ন্ত্রক উৎসেচক, মানে যে উৎসেচকটাকে যে নিয়ন্ত্রণ করছে বা যে রেগুলেশন করাচ্ছে তাকে বলছে কি নিয়ন্ত্রক বা উৎসেচক। যেমন কি গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রক উৎসেচক কি হেক্সোকাইনেজ, পাইরুভেট কাইনেজ, এই সমস্ত উৎসেচকগুলির দ্বারা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয় তার জন্য। এরপর দেখো জাইমেজ কি, জাইমোজেন কি, এগুলো কিন্তু 1 নম্বরের জন্য দেখে রাখবে। বেসিক্যালি কিন্তু জাইমেজ এবং জাইমোজেন এগুলো কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যেমন টায়ালিন লালাক গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং সেচের ওপর কাজ করে, এগুলো কিন্তু দেখে রাখা যায়। যেমন পাকস্থলী কোষ, সেখান থেকে কিন্তু নিঃসৃত হয় কি পেপসিনোজিন, যা কিন্তু পেপসিনে কনভার্ট করতে সাহায্য করে, এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, উৎসেচকের প্রধান বৈশিষ্ট্য হিসেবে এই পোর্শনগুলো কিন্তু আমাদের অলরেডি উৎসেচকের বৈশিষ্ট্যতে শুরুতে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো এখানে উৎসেচকের কিন্তু লক্ষ্য করতে পারছো এখানেতে কিন্তু তাপমাত্রার প্রভাব, যেটাকে আমরা অপটিমাম টেম্পারেচার বলছিলাম 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অনুকূল পিএইচ, আমরা যেটা বললাম পেপসিনের হচ্ছে অ্যাসিডিক অর্থাৎ পিএইচ হচ্ছে 2। এছাড়া যে অ্যাক্টিভেটর এবং ইনহিবিটর, যে সাহায্য করছে তাকে অ্যাক্টিভেটর, আর যে বাধা প্রদান করে তাকে ইনহিবিটর বলা হয়, এগুলো কিন্তু আমাদের অলরেডি দেখা রয়েছে। এবং উৎসেচকের কার্যপদ্ধতির সাবস্ট্রেট কিন্তু এটা উল্লেখযোগ্য ধারণ করছে, কেন না এনজাইমের সঙ্গে কিন্তু এনজাইম কিন্তু যার ওপর ক্রিয়া করে তাকে কিন্তু সাবস্ট্রেট বলা হয়, এটা কিন্তু বেসিক।
আচ্ছা, নেক্সট পেজে লক্ষ্য করবে, দেখো এনজাইম এবং সাবস্ট্রেট থেকে কি করে প্রোডাক্ট কিন্তু আলাদা হচ্ছে, তার কিন্তু একটা সুন্দর একটা এখানে একেবারে সমীকরণ কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু আমি ছবি দিয়ে বোঝালে তোমরা ভালো বুঝতে পারবে। লক্ষ্য করো, এই যে সাদা অংশটা, এই যে কমলা রঙের যে অংশটা, এটাকে কি বলছে আমরা উৎসেচক, ঠিক আছে। উৎসেচককে আমরা ইংলিশে এনজাইম বলি, তাই এটাকে ই দিয়ে বোঝানো হচ্ছে। এর কিন্তু একটা সক্রিয় অঞ্চল বা অ্যাক্টিভেট সাইট থাকে, আমরা কিন্তু জানলাম, যেখানে কিন্তু সাবস্ট্রেট অংশটা কিন্তু যুক্ত হয়, মানে এনজাইম সেখানে কিন্তু সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই E+S যুক্ত হয়ে গেলে পরে সেটা ES কমপ্লেক্সে কনভার্ট হয়ে যায়, বলতে পারছি যুক্ত হয়ে গেছে, তাই ই, এটা এস, তাই ES কমপ্লেক্স। এখানে থেকে যখন সাবস্ট্রেটটা ভেঙে যায়, ভেঙে গেলে পরে সেটা কি আলাদা হয়ে যায়, দেখো এখান থেকে ভেঙে আলাদা হয়ে গেল। এইগুলোই কিন্তু অ্যাজ আ প্রোডাক্ট, অ্যাজ আ বিক্রিয়ালব্ধ পদার্থ কাজ করে। আর উৎসেচক কিন্তু একই অবস্থায় থেকে যায়, গিয়ে আবার ধরো এলো, আবার এসে একটা অন্য সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হলো, হয়ে সেটাকে আবার একটা কমপ্লেক্স তৈরি করলো, যেখানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, করে আবার এসে কিরমভাবে প্রোডাক্ট তৈরি করলো, বলতে পারছি। তো এই হচ্ছে হোল প্রোডাক্ট জিনিস, সেটা কিন্তু এরকমভাবে বোঝানো হয় কি না, এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হলো, হয়ে ES কমপ্লেক্স তৈরি হলো, হয়ে সেটা EP অর্থাৎ এনজাইম প্রোডাক্টে কনভার্ট হলো, হয়ে এনজাইম থেকে প্রোডাক্টটা কিন্তু আলাদা হয়ে গেল। এটা কিন্তু হচ্ছে হোল কনসেপ্ট, যেটা কিন্তু সর্বপ্রথম মাইকেলিস ও মেন্টেন কিন্তু এই থিওরিটা কিন্তু প্রদর্শন করেছিলেন, যেটাকে কিন্তু বলা হয় কি উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি। ওকে, এটা কিন্তু সবাই লক্ষ্য করবে। আচ্ছা, এখানে কিন্তু দেখো দুখানা কিন্তু মতবাদ রয়েছে উৎসেচক বিক্রিয়া গতির ভিতরে, তালাচাবি মতবাদ এবং আর একটা হলো কি প্রণোদিত যোগ্য মতবাদ। লক্ষ্য করো, তালাচাবি মতবাদ এটা কে প্রদর্শন করেন, প্রথম এমিল ফিশার প্রথম প্রদর্শন করেন, এটি 1894 খ্রিস্টাব্দে, এবং এর বেসিক যে কনসেপ্টটা বলছিলাম এটাই কিন্তু প্রধান। এবং এই যে অ্যালোস্টেরিক যে একটা অংশ, এবং এটা ছাড়াও কি এই সক্রিয় অঞ্চল ছাড়াও আরও একটা কিন্তু এক্সট্রা অঞ্চল থাকে, যেগুলো ছাড়া যুক্ত হতে পারে, অ্যালোস্টেরিক অঞ্চল বলা হয় সেটাকে, তার জন্য এটাকে কী বলা হয়, অ্যালোস্টেরিজম বলা হয়। এছাড়া দেখো একটা মতবাদ রয়েছে, যেটাকে বলা হয় কি প্রণোদিত যোগ্য মতবাদ, যেটাকে বলা হয় ইনডিউসড ফিট থিওরি। এই দুটো থিওরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় এগুলো কে আবিষ্কার করেছে, অনেকবার এসেছে, আগের পরীক্ষাতেও এসেছিলো, তাই এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আছে, দেখে রাখবে। ইনডিউসড ফিট থিওরি কিন্তু দেখো আমাদের ড্যানিয়েল কোসল্যান্ড কিন্তু বিজ্ঞানী, উনি আবিষ্কার করেছিলেন 1958 খ্রিস্টাব্দে। প্রণোদিতযোগ্য মতবাদের ব্যাপারটা কি, এখানে দেখো এনজাইম, এখানে যেমন দেখো লক্ষ্য করবে, এখানে এনজাইমের মধ্যে একটা খাঁজ করা অংশ আছে, যেখানে সাবস্ট্রেটটা ওই শেপ যুক্ত হলে তবেই যুক্ত হয়ে তবেই প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা নয়। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে কোনো একটা এনজাইম সাবস্ট্রেট বা বিক্রিয়ক অণুর সঙ্গে যখন যুক্ত হয়, তখন সেখানেতে কী হয় না হচ্ছে অটোমেটিক্যালি এনজাইমটা কিন্তু ওই সাবস্ট্রেটের মতন শেপ কিন্তু কনভার্ট হয়ে যায়, হয়ে গিয়ে সেই শেপের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি করছে। এইটা হচ্ছে সম্পূর্ণ দুটো কিন্তু ডিফারেন্ট মতবাদ, একটায় শেপ দেওয়া থাকে এবং একটায় কিন্তু শেপ দেওয়া থাকে না, সেটা অটোমেটিক্যালি শেপে চলে আসে। এইটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছে, বার্ট্রেসিন গ্রুপ এবং ক্যাটালাইটিক গ্রুপ। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, মেন থিওরিটা কিন্তু কে তৈরি করেছে এবং মেন কনসেপ্টে কিন্তু গুরুত্বপূর্ণ ধারণ করছে। এবং এছাড়া একটা যে ইম্পর্টেন্ট পার্ট দেখো, অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণের মধ্যে অ্যালোস্টেরিজম কী সেটা তোমাদের বোঝালাম, কিন্তু এছাড়াও যেটা দেখে রাখবে সেটা হচ্ছে সিটিপি এবং এডিপি যখন ইফেক্টর হিসেবে কাজ করে, তখন কিন্তু সিটিপি কিন্তু অনেক সময় ইনহিবিটর হিসেবে কাজ করে এবং এডিপি কিন্তু অ্যাক্টিভেট হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ লক্ষ্য করো, অ্যালোস্টেরিকের দুটো ভাগ থাকে, অ্যালোস্টেরিক ইনহিবিটর, একটা হচ্ছে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর। তো অ্যাক্টিভেটরের কাজ কী বলছিলাম, যে মানে হচ্ছে কাজটা করতে সাহায্য করছে। লক্ষ্য করো, এখানে কিন্তু গোল যে শেপটা কিন্তু দেওয়া নেই, কিন্তু যেই অ্যাক্টিভেটর চলে এলো সঙ্গে সঙ্গে সাবস্ট্রেটে যুক্ত হতে পারছে, কিন্তু যেই ইনহিবিটর চলে আসে সে কিন্তু এর সঙ্গে যুক্ত হলে সে কিন্তু এই সেম টাইপের শেপ থাকলেও কিন্তু সেই সাবস্ট্রেটে কিন্তু যুক্ত হতে দিচ্ছে না। তার জন্য এটাকে কী বলছে, ইনহিবিটর, অ্যালোস্টেরিক ইনহিবিটর, আর এটা যুক্ত হতে সাহায্য করছে, এটাকে কী বলছে, অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর। এখানেই কিন্তু মাথায় রাখতে হবে যে সিটিপি কিন্তু ইনহিবিটর হিসেবে মানে বাধা প্রদানকারী হিসেবে কাজ করে, এবং এটিপি কিন্তু অ্যাক্টিভেটর মানে সাহায্যকারী হিসেবে কিন্তু কাজ করে থাকে। এবং এই সক্রিয় সাইড মানে যে অঞ্চলে কিন্তু যুক্ত হচ্ছে, এই যে সক্রিয় অঞ্চলে যুক্ত হচ্ছে সেই জায়গাটাই কিন্তু কী বলছে, অ্যাক্টিভ সাইট অফ এনজাইম বা সক্রিয় সাইট। এখানে চেক পয়েন্টটা দেখে নাও, সরল উৎসেচকের নাম হলো প্রোটিজ এবং হলো এনজাইম হলো অ্যাপোএনজাইম যুক্ত কোফ্যাক্টর।
নেক্সট পেজে লক্ষ্য করো, এই তালাচাবি তত্ত্ব এবং ইনডিউস ফিট তত্ত্বর মধ্যে কিন্তু একটা হিউজ পার্থক্য দিয়ে দিয়েছে, যে এটার ভিতরে কিন্তু মেন যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে যে কে কবে এটা আবিষ্কার করেছে এবং সক্রিয় স্থানের প্রকৃতি কীরকম, সেটা কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আকার ধারণ করছে, এগুলো কিন্তু লক্ষ্য করবে। আর নেক্সট একটা জিনিস যেটা দেখে রাখা, সেটা হচ্ছে মাইকেলের যে ধ্রুবক সেটা কিন্তু কে এম রূপে কিন্তু বোঝানো হয়ে থাকে, এটা কিন্তু দেখে রাখার কথা যে মাইকেলিস মেডেন ধ্রুবককে কিন্তু কে এম রূপে প্রকাশ করা হয়। নেক্সট লক্ষ্য করে এখানে পার্শ্ব কুসূচকের প্রকারভেদ, কার্বোহাইড্রেট ভঙ্গ কুসূচক, প্রোটিন ভঙ্গ কুসূচক এবং ফ্যাট ভঙ্গ কুসূচক, এগুলো নিয়ে আমরা আরও আগে আলোচনা করেছি, বাট তাও এগুলোর কিন্তু আলাদা করে কিন্তু দেখো এখানেতে উদাহরণ হিসেবে বোঝানো রয়েছে। এবং একটা যে জিনিস সেটা লক্ষ্য করবে, যেগুলো প্রত্যেকটা কোন জিনিসটাকে ভাঙছে, মানে অ্যামাইলোলাইটিক কুসূচক মানে সে যে গ্লুকোজকে ভাঙবে, প্রোটিওলাইটিক কুসূচক মানে সে অ্যামাইনো অ্যাসিডকে ভাঙবে, মানে ভেঙে পাবে, এবং লাইপেজ মানে সে যে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবে। এই জিনিসগুলো কিন্তু ভেবে দেখার কথা, এবার জানতে হবে কোন ক্ষেত্রে কাকে ভাঙছে। তেমন ধরো গ্লাইকোলাইসিসে কিন্তু প্রক্রিয়াটা হলো কি গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, আর এটা কিন্তু হলো অক্সিজেন ছাড়া একটা আংশিক জারণের উদাহরণ, সুন্দর প্রক্রিয়া। পরীক্ষার সময় এটা কিন্তু আসতে পারে, একটু ইম্পর্টেন্ট আছে, সবাই কিন্তু দাগ দিয়ে নেবে যে ধরো পরীক্ষা এলো অক্সিজেন ছাড়া এটি আংশিক জারণ পদ্ধতির উদাহরণ দাও, অ্যান্সার দিয়ে দিল, তখন কী হবে গ্লাইকোলাইসিস বিক্রিয়া, যেটা কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। এবং এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করার সময় ঠিক কোন কোন এনজাইম কাজে লাগে সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং এর ভিতরে কোন কোন এনজাইমগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো দেখো আমি দাগ দিয়ে দিয়েছি। তোমাদের কাছে আমি এটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, ছবিতে আমি দেখো ভিডিও আমি দাগ দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধুমাত্র এটা দাগ দিয়ে নেবে, এবং এইগুলোর ভেতরে কোন কোন প্রসেসগুলো একটু ইম্পর্টেন্ট আছে সেটা জাস্ট একটু বলে দিই। যেমন ধরো এখানে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস মানে কী থেকে কিসে কনভার্ট হচ্ছে তার জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটা, গ্লুকোনিওজেনেসিস, এবং এদিকে দেখো গ্লাইকোজেনোলাইসিস, এই প্রসেসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে কী থেকে কিসে কনভার্ট হচ্ছে, যেটা কিন্তু দেখো নিচেতেই লিখেছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রসেস হওয়াকে দেখো গ্লাইকোজেনোলাইসিস বলা হয়। এই ছোটো ছোটো জিনিসগুলো জাস্ট দেখে রাখতে বলছি। আর এখান থেকে দেখে রাখতে হবে প্রোটিন বিভাগ থেকে ট্রান্সঅ্যামাইনেশন আর ডিকার্বক্সিলেশনেতে এখানেতে কোন কোন এনজাইম কিন্তু ইউজ হচ্ছে, এগুলোই যা। নেক্সট দেখো চলে এসেছে বিশোষণ, অর্থাৎ শোষণ যাকে বলা হয়। দেখো বিশোষণ কাকে বলে, দেখো পরিপাকলব্ধ প্রক্রিয়া পদার্থগুলি ক্ষুদ্রান্তের এপিথিলিয়ামের মধ্য দিয়ে রক্তস্রোতে প্রবেশ করে তাকে বিশোষণ বা শোষণ বলা হয়, মানে অ্যাবজর্পশন, সোজা কথা যদি বাংলায় যদি বোঝানো হয় সেটাকে বলছে অ্যাবজর্পশন। রক্তস্রোতের মধ্য দিয়ে যখন আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পুষ্টি পদার্থগুলোকে আমরা শোষণ করি, নিজেদের শরীরের পুষ্টি পদার্থগুলো যখন শোষণ করি নিজেদের ডেভেলপ করার জন্য, সেটাকে আমরা কী বলি বিশোষণ বা শোষণ। আচ্ছা, এটা কোন অংশ থেকে হয় মানবদেহের, দেখে রাখো ক্ষুদ্রান্তের এপিথেলিয়াল সেল থেকে কিন্তু এই কাজ কিন্তু সম্পন্ন হয়ে থাকে, বিশোষণের স্থান বলে কিন্তু ক্ষুদ্রান্তের এপিথেলিয়াল সেল কিন্তু বলতে হয়। এখানে দেখো মেন দুটো ব্যাপার ঘটে থাকে, একটা ব্যাপন, একটা হলো অভিশোভন। এবার ব্যাপনের ক্ষেত্রে ব্যাপন জিনিসটা কী, দেখো তোমরা ব্যাপন অভিশোভন ব্যাপারটা ক্লাস 9-10-তেও পড়েছিলে, জাস্ট ছোট্ট করে একটু বলে দিই। ব্যাপন ব্যাপারটা হলো কি, যখন হচ্ছে গিয়ে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে হচ্ছে গিয়ে যখন অণুগুলি প্রবাহিত হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলি না হচ্ছে গিয়ে ব্যাপন। যেমন ধরো কোন একটা নির্দিষ্ট, যেমন লাল যুক্ত রং এখানে ফেলছে এবং লালযুক্ত রংটা কি হয়েছে বেশি ঘনত্ব থেকে কিন্তু কম ঘনত্বের দিকে না বাদবাকি দিকে ছড়িয়ে গিয়ে পুরো জলের কালারটা কিন্তু লাল করে দিল। এইভাবে বেশি ঘন থেকে অল্প ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে সেটাকে কী বলা হচ্ছে ব্যাপন। বলতে পারছি ব্যাপনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দরকার মোটামুটি আমি দাগ দিয়ে রেখে দিয়েছি, এই জিনিসগুলো একটু দেখে রাখবে। এর মধ্যে যেমন ফিকের ব্যাপনের সূত্র, এই ব্যাপারটা একটু দেখে রাখবে, দেখো আমি দাগ দিয়ে রেখে দিচ্ছি নথিমাত্রা অনুসারে। এছাড়া দেখো গ্রাহামের সূত্র, যেটা সূত্র হলো ব্যাপনের হার সমান্তরাল উইথ হচ্ছে 1/√ওভার ঘনত্ব। এই ছোটো ছোটো পোর্শন জাস্ট রুলসগুলো একটু দেখে রাখবে, তাহলেই কিন্তু তোমাদের কাজ সর্টেড হয়ে যাবে। নেক্সট লক্ষ্য করো এখানে রয়েছে কি অভিশ্রবণ। অভিশ্রবণ ঠিক ব্যাপনের থেকে ঠিক উল্টো, কিন্তু একটা ইনক্লুডিং জিনিস, সেটা হচ্ছে আগেরটা অর্ধবৃত্ত পর্দা কিন্তু ইউজ করতে হচ্ছিল না, এটা কিন্তু অর্ধবৃত্ত পর্দা কিন্তু ইউজ করতে হচ্ছে ঠিক উল্টো, মানে কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্ব দ্রবণ দিকে মুভ করলে পরে তখন সেটাকে আমরা কি বলছি অভিশ্রবণে। এই অভিশ্রবণ কিন্তু দু প্রকারের হয়ে থাকে, একটা অন্ত অভিশ্রবণ আর একটা কিন্তু বহিঃ অভিশ্রবণ। লক্ষ্য করো অন্ত অভিশ্রবণটা কি না বলছে পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হলে পরে
পরিবেশ থেকে জল কোষ পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করছে। যখন কোষ পর্দা ভেদ করে জল বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে তখন তাকে বুঝতে পারছো অন্তঃবিশ্ববন। দেখো অন্তঃবিশ্ববনের উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো একটা কিশমিশকে জলে ফেলে দিলে কি হয়, তার হচ্ছে গিয়ে বাইরে থেকে জলটা ভেতরে প্রবেশ করে কিশমিশটাকে ফুলিয়ে দেয়, তখন সেটা কি জলটা বাইরে থেকে কোষ পর্দাকে ভেদ করে ভেতরে প্রবেশ করছে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, অন্তঃবিশ্ববন প্রক্রিয়া। আর এই অন্তঃবিশ্রবণের ঠিক বিপরীত প্রক্রিয়ার নাম হলো কি, বহিঃঅবিশ্রবণ। এক্ষেত্রে ঠিক উল্টো, এক্ষেত্রে কিন্তু হচ্ছে কোষীয় দ্রবণের ঘনত্ব কিন্তু দেখো বেশি হলে পরে কী হয়, কোষ পর্দা ভেদ করে ভেতর থেকে বাইরের দিকে কিন্তু জলটা বেরিয়ে আসে, তাই এটাকে কি বলা হচ্ছে, বহিঃঅবিশ্রবণ প্রক্রিয়া। একটা দেখো প্রক্রিয়া যে কোষান্তর অবিশ্রবণ, মানে একটা কোষ থেকে অন্য কোষে যখন হচ্ছে গিয়ে জল যখন প্রবাহ করে থাকে তখন সেটাকে কি বলা হয়, কোষান্তর অবিশ্রবণ। এটা কিন্তু অনেক সময় জীবদের অভ্যন্তরে লক্ষ্য করা যায়। আরেকটা কি দেখো লক্ষ্য করো, আরেকটা রয়েছে হচ্ছে বিপরীত অবিশ্রবণ, মানে যে প্রক্রিয়ায় অর্ধবৈধ পর্দার মাধ্যমে কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করে অধিক ঘনত্বযুক্ত দ্রবণ থেকে দ্রাবককে কম ঘনত্বযুক্ত দ্রবণে প্রবেশ করানো তাকে বলা হয় বিপরীত অবিশ্রবণ। এখানে লক্ষ্য করো অন্তঃবিশ্রবণ এবং বহিঃঅবিশ্রবণে কিন্তু একটা সুন্দর পার্থক্য কিন্তু এখানে করে দেওয়া আছে। এই পার্থক্যগুলো কিন্তু 1 নম্বরের জন্য আসতে পারে। যেমন ধরো দ্রাবকটা কোথায় কোথায় প্রবেশ করছে, বাইরে থেকে ভেতর না ভেতর থেকে বাইরে, এটা কোন ধরনের দ্রবণে হয়ে থাকে। যেমন ধরো অন্তঃবিশ্ববন দেখবে লঘুসারক দ্রবণে হয়ে থাকে এবং বহিঃঅবিশ্রবণ অতিসারক দ্রবণে হয়ে থাকে। এই পোর্শনটা অতিসারক আর লঘুসারক পোর্শনটা আমি এক্ষুনি একটু নিচের দিকে পোর্শন করে বোঝাচ্ছি। তার আগে দেখে নাও পর্দা। এই যখন অবিশ্রবণ পড়ি তখন পর্দা জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পর্দা 4 প্রকার হয়ে থাকে: অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, প্রবেদক ভেদ্য পর্দা। প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা দেখে রাখবে উদাহরণ সহ। যেমন অভেদ্য পর্দা মানে যাকে ভেদ করতে একদমই পারবে না, সেটাকে বলছে কি রবারের পর্দা। তারপর দেখো ভেদ্য পর্দা মানে যার ভেতর দিয়ে আর দ্রাবক উভয় যেতে পারবে, সেটা যেমন হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। ঠিক আছে। অর্ধভেদ্য পর্দা মানে শুধুমাত্র নয়, শুধুমাত্র দ্রাবক কোনো যেতে পারবে, দ্রাবক, যেমন কি পার্চমেন্ট কাগজ, মাছের পটকা। আর প্রবেদক ভেদ্য পর্দা মানে নিয়ন্ত্রিতভাবে দ্রাবক দূরে যেতে পারবে, কিন্তু নিয়ন্ত্রিতভাবে মানে কন্ট্রোলড ওয়েতে, কিছুটা পরিমাণ যেতেও পারে, কিছুটা পরিমাণ নাও যেতে পারে। কন্ট্রোলড পরিমাণে দ্রাবক কিন্তু যেতে পারে, সেটাকে কেমন কি বলা হচ্ছে, কোষ পর্দা। এটা লক্ষ্য করবে ভেদ্য পর্দা কিন্তু কোষ প্রাচীর, আর প্রবেদক ভেদ্য পর্দা কিন্তু হচ্ছে কোষ পর্দা। এটা কিন্তু পার্থক্য, এটা কিন্তু দেখে রাখবে, মাথায় রাখবে। কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, আর কোষ পর্দা কিন্তু উদ্ভিদ আর প্রাণী দুজনের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, দ্রবণ যেটা বললাম সমসারক, লঘুসারক আর অতিসারক, এই 3 প্রকারই কিন্তু হয়ে থাকে। তো সমসারক মানে বুঝতেই পারো, সমসারক মানে যেখানেতে পরিবেশের দ্রবণ আর কোষের দ্রবণ দুটোই কি সমান হয়েছে, সেই জন্য দেখো কি বলা হচ্ছে সমসারক। এরপর কি লঘুসারক। লঘুসারকে কী হয়, বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করছে, মানে পরিবেশের যে ঘনত্ব রয়েছে জলের সেটা কিন্তু কোষীয় ঘনত্বের তুলনায় কম, তার জন্য কম থেকে বেশির দিকে কিন্তু প্রবেশ করছে। আবার এক্ষেত্রে কি সম্পূর্ণ উল্টো অতিসারক দ্রবণের ক্ষেত্রে ভেতর থেকে বাইরের দিকে প্রবেশ করছে, বলতে পারছিস, ঠিক তার বিপরীত, মানে বাইরের দিকের যে ঘনত্বটা সেটা কিন্তু কোষীয় দ্রবণের তুলনায় কিন্তু বেশি, তার জন্য কম থেকে বেশি, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, এটা কি বলা হচ্ছে অতিসারক দ্রবণ। এরপর নেক্সট পেজে লক্ষ্য করো ব্যাপন আর অবিশ্রবণের পার্থক্যটা লক্ষ্য করা আছে। এটা কিন্তু 1 নম্বরে পরীক্ষার জন্য আসতে পারে, এটা কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট লক্ষ্য করো প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস। ঠিক আমি ওই পাতায় যে পোর্শনটা পড়লাম তোমাদের অতিস্রাবক আর লঘুসারক দ্রবণ দিয়ে অন্তঃবিশ্রবণ বহিঃঅবিশ্রবণ, ঠিক সেখান থেকে কিন্তু প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিস ব্যাপারটা বোঝানো যায়। এটা শর্টকাটে বলতে গেলে দেখো আমি তোমাদের জন্য খাতে প্রিপারেশন করিয়েছি যে ডিপ্লাজমোলাইসিস আর প্লাজমোলাইসিস ঠিক যে প্রসেসটা বললাম ওইটাই। ডিপ্লাজমোলাইসিস মানে লঘুসারক দ্রবণের ক্ষেত্রে ঘটছে অন্তঃবিশ্রবণ, মানে বাইরে থেকে ভেতর দিকে কিন্তু জল প্রবেশ করছে। আর প্লাজমোলাইসিস মানে ঠিক তার উল্টো, মানে ভেতর থেকে বাইরের দিকে কিন্তু জল বাইরের দিকে বেরিয়ে আসে কোষীয় পর্দাটাকে ভেদ করে। তার জন্য কি হচ্ছে, প্লাজমোলাইসিস প্রক্রিয়াটা অতিসারক দ্রবণে করে থাকে, আর এটা কিন্তু বহিঃঅবিশ্রবণ প্রক্রিয়ার অন্তর্গত হয়ে থাকে। নেক্সট পেজে লক্ষ্য করো প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস একটা সুন্দর পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যগুলো কিন্তু 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, দেখো স্টার মার্কস দিয়ে রেখেছি, অতি অবশ্যই কিন্তু এটা দেখে রাখবে। নেক্সট লক্ষ্য করো এখানে কি রয়েছে, সহায়ক ব্যাপন। সহায়ক ব্যাপন জিনিসটা এটা দেখলে বুঝতে পারবে না, যে ব্যাপন প্রক্রিয়াতে গিয়েছে এইটা রয়েছে, এটা প্রোটিন বাহক বলা হচ্ছে। এগুলো কী বলছে, প্রোটিন বাহক। না, যে ব্যাপন প্রক্রিয়া কিন্তু এই প্রোটিন বাহকের মাধ্যমে কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অণু কিন্তু গমন করছে। দেখো এখানে কিন্তু প্রোটিন বাহকগুলো সহায়তা করছে, তাই এটাকে কী বলা হচ্ছে, সহায়ক ব্যাপন। এটা কিন্তু এই ছবির মাধ্যমে বুঝতে পারো, সহায়ক ব্যাপনের সংজ্ঞাটা কিন্তু বুঝে নিতে হবে। লক্ষ্য
করবে ঠিক তার নেক্সট পেজে সহায়ক ব্যাপন এবং সাধারণ ব্যাপনের পার্থক্য দেওয়া আছে, তাহলে এখান থেকে বেসিক যে ডিফারেন্সটা কি সেটা কিন্তু বুঝতে পারবে, এটা কিন্তু লক্ষ্য করে নেবে। আর একটা যে প্রশ্ন আছে সক্রিয় পরিবহন আর একটা নিষ্ক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি না, এটাতে হচ্ছে যে এটিপি কিন্তু শক্তি প্রদান করছে, কিন্তু নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি করছে, সেক্ষেত্রে কিন্তু কোনো এটিপি কিন্তু কোনো প্রয়োজন কিন্তু হচ্ছে না, তাই সেজন্য সেটাকে কী বলা হচ্ছে, নিষ্ক্রিয়। দেখো নিষ্ক্রিয় আর সক্রিয় পরিবহনের মধ্যে একটা বেসিক পার্থক্য দেওয়া আছে, যেমন ধরো নিষ্ক্রিয় পরিবহন জীবদেহের ভেতরে বা বাইরে যে কোনো জায়গায় ঘটতে পারে, কিন্তু সক্রিয় পরিবহন কিন্তু জীবদেহের ভেতরেই ঘটে, বাহকের সাহায্য লাগে আর তার সঙ্গে কিন্তু এটিপিরও প্রয়োজন পড়ে, তার জন্য জীবদের ভেতরে সম্পন্ন হয়। চেক পয়েন্টসগুলো সলভ করে নাও। অর্ধবৃত্ত পর্দা হলো পার্চমেন্ট কাগজ, অভিশ্রবণে অণু পরিবহন হলো একমুখী, প্লাজমোলাইসিসে প্রোটোপ্লাজমের উপর প্রভাব হলো প্রোটোপ্লাজম সংকুচিত হয়, সহায়ক ব্যাপনে পরিবাহিত বস্তুর প্রকৃতি হলো নির্দিষ্ট সংখ্যক। বলতে পারলাম। এইভাবে আমি কিন্তু টোটাল যে লেসন নাম্বার 1 রয়েছে তোমাদের সম্পূর্ণটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। এরপর কিন্তু লক্ষ্য করো আমি তোমাদের জন্য যে বেসিক যে এমসিকিউ কোশ্চেন প্রিপেয়ার করেছিলাম, এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে দিই, তারেই তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে হোল লিস্ট চ্যাপ্টার 1টা। তো লক্ষ্য করো চ্যাপ্টার 1 থেকে এমসিকিউ কোশ্চেন লক্ষ্য করো, সবাই খাতায় নোট ডাউন করে নেবে। সজীব কোষে উপস্থিত জৈব অনুঘটককে কী বলা হয়, উৎসেচক বা এনজাইম। কে প্রথম এনজাইম শব্দটি প্রবর্তন করেন, বিজ্ঞানী কুহনে 1875 থেকে 1878 খ্রিস্টাব্দের মধ্যে। এনজাইম কথাটির আক্ষরিক অর্থ কী, ইনসাইড দ্য ইস্ট অর্থাৎ ইস্টের মধ্যে। বিজ্ঞানী এডওয়ার্ড বুচের সর্বপ্রথম ইস্ট কোষ থেকে কোন সূচক পৃথক করেছেন, জাইমেজ উৎসেচক। জীবদেহের উৎসেচক কিন্তু হলো প্রোটিন ধর্মী। সাধারণত উৎসেচকের সর্বাধিক সক্রিয় তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু অনেকটা অপশনের উপর নির্ভর করে, অনেক সময় কিন্তু 35 থেকে 40 দেওয়া থাকে, তো লক্ষ্য করে কিন্তু দাগ দেবে। মোটামুটি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমনলি দেওয়া থাকে। উৎসেচকের কিউটেন মান কাকে বলেন, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের বিক্রিয়ার হার প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। পেপসিনের অনুকূল পিএইচ 2.0 অর্থাৎ আম্লিক, এবং ট্রিপসিনের কিন্তু অনুকূল পিএইচ হলো 8.3 অর্থাৎ ক্ষারীয়। মাথায় রাখতে হবে পেপসিন আর ট্রিপসিন এই দুটোই কিন্তু হলো প্রোটিন পরিপাককারী দুটি উৎসেচকের নাম। নেক্সট দেখো লালা গ্রন্থিতে উপস্থিত দুটি শর্করা পরিপাককারী উৎসেচকের নাম টালিনা মল্টোজ। লক্ষ্য করবে যেগুলো কিন্তু স্টার মার্কস দিয়ে রেখেছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার জন্য দাগ দেওয়া, তোমরা সবাই কিন্তু খাতায় সেটা নোট ডাউন করে নেবে। একটি ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম দেখো, লক্ষ্য করো লাইপেজ। আর লক্ষ্য করবে লাইপেজের পরে কিন্তু হলো এনজাইম কী কী দ্বারা তৈরি, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, এবারেও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর দ্বারা কিন্তু হোল এনজাইম যুক্ত অবস্থায় থাকে, যেখানে অ্যাপো এনজাইম কিন্তু প্রোটিনের অংশ হিসেবে কাজ করে এবং কোফ্যাক্টর কিন্তু একটা অপ্রোটিন অংশ হিসেবে কিন্তু কাজ করে থাকে। পাকস্থলীতে উপস্থিত দুটি প্রোটিওলাইটিক উৎসেচকের নাম হলো পেপসিন আর রেনিন। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি কে প্রদান করেন 1913 খ্রিস্টাব্দে মাইকেলিস ও মেন্টন। এটা কিন্তু এই মাইকেলিস ও মেন্টন নামটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, সবাই কিন্তু দাগ দিয়ে নেবে। তালাচাবি মতবাদ অর্থাৎ লক অ্যান্ড কি থিওরি কি প্রবর্তন করেন 1894 খ্রিস্টাব্দে এমএল ফিশার। আর অ্যান্ডিউস ফ্রি থিওরি অর্থাৎ প্রণোদিত যোগ্য মতবাদকে প্রবর্তন করেন 1958 খ্রিস্টাব্দে ড্যানিয়েল কোসল্যান্ড। নেক্সট লক্ষ্য করো এই দুটো কিন্তু পোর্শন কিন্তু কম্প্যারিজন করে পড়বে, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো এই যে লাইপেজ যার কথা বললাম যে যেটা হচ্ছে গিয়ে ফ্যাটকে ভাঙতে সাহায্য করে উভমুখী, মানে স্নেহ পদার্থ ফ্যাটকে যেমন ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারিডে কনভার্ট করে, ইন দ্য সেম ওয়ে কিন্তু ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারিড কিন্তু যুক্ত করে আবার স্নেহ পদার্থ বা ফ্যাটেও কিন্তু কনভার্ট করতে সাহায্য করে এই লাইপেজ। নেক্সট দেখো খাদ্যবস্তু বিশোষণ মানবদেহে কোন অঙ্গে সম্পন্ন হয়, ক্ষুদ্রান্তের কোন সেল বলেছিলাম, ক্ষুদ্রান্তের কিন্তু এপিথেলিয়াল সেল। এটা কিন্তু সবাই লিখে নেবে, ক্ষুদ্রান্তের এপিথেলিয়াল কোষে। ওকে, ক্ষুদ্রান্তের এপিথেলিয়াল কোষে। নেক্সট দেখো ব্যাপন প্রক্রিয়াটি সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন, বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ডিপ্লাজমোলাইসিস ঘটে লঘুসারক দ্রবণে, যেটা অন্ত অভিশোভন প্রক্রিয়া সম্পন্ন হয়, আর প্লাজমোলাইসিস ঘটে হচ্ছে অতিসারক দ্রবণে বহি অভিশোভন প্রক্রিয়া। এটা কিন্তু ছক আকারে অতি অবশ্যই লিখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ডাবল স্টার দিয়ে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস প্রক্রিয়া। নেক্সট দেখো সবচেয়ে বৃহত্তম উৎসেচক এবং সবচেয়ে ক্ষুদ্রতম উৎসেচকের নাম আমি এটা এক্সট্রা অর্ডিনারিভাবে কিন্তু তোমাদের কাছে রিপ্রেজেন্ট করেছি, কারণ পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় দিয়ে থাকে। তো সবথেকে বৃহত্তম উৎসেচকের নাম হলো দেখো ক্যাটালেস, এটা কিন্তু চক্রিতে কাজ করে থাকে, এবং সবথেকে ক্ষুদ্রতম উৎসেচকের নাম হলো কিন্তু লাইসোজাইম, যেটা কিন্তু লালারস এবং চোখের জলে কিন্তু অবস্থান করে থাকে। এইভাবে কিন্তু টোটাল লক্ষ্য করো লেসন নাম্বার 1 থেকে ঠিক যতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দিয়েছি। এরপর লক্ষ্য করবে তোমাদের লেসন নাম্বার 1-এতে কিন্তু
ইম্পর্টেন্ট টিপস এবং ইম্পর্টেন্ট টার্মসের সাথে কিন্তু পুরোপুরিভাবে যে লেসন রয়েছে এই লেসনগুলো কিন্তু তোমাদের সলভ করাবো। তো পরের ক্লাসেতে আমি কিন্তু তোমাদের কিন্তু এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করব। তো চটপট নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। এবং ভিডিও ভালো লেগে থাকলে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমাকে অতি অবশ্যই কিন্তু যদি কারো কোনো কিছু ডাউট থেকে থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে সাহায্য করার চেষ্টা করব। তো সবার প্রতি খুব বেস্ট অফ লাক, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, দেখবে পরীক্ষা তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। ভেরি ভেরি বেস্ট অফ লাক। থ্যাংক ইউ এভরিওয়ান।